আমরা এখন ক্লাস 11 বৃত্তীয় গতি বা আবর্ত গতি চ্যাপ্টারটা পড়ব। দেখো, এক্ষেত্রে একটা কণা যখন বৃত্তপথে আবর্তন করে, একটা কণা যখন কোন একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে আবর্তন করে, তখন কণাটার যে এই গতি পথ, এই গতিপথটাকে বলা হচ্ছে, এই গতিটাকে বলছি আমরা বৃত্তীয় গতি বা আবর্ত গতি, সার্কুলার মোশন, রোটেশন মোশন বলতে পারি। এখন দেখো, এখানে যে কণাগুলো আবর্তন করছে, এটা তলে আবর্তন করছে। এখানে এই তলটা হচ্ছে বোর্ডের তল। আমরা যদি বলি একটা হাতে ধরো এরকম ভাবে কোনো কণা আবর্তন করছে, তাহলে এই যে তলটা, এই তলটা একটা তল। তাহলে কণাটা যে ঘূর্ণন হচ্ছে, যে তলে হচ্ছে, সেই তলটাকে বলছি ঘূর্ণন তল। দেখো, এটা একটা ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। যে ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে, ওই ব্যাসার্ধটাকে বলা হয় দূরক বা ব্যাসার্ধ ভেক্টর। কি বলা হয়? দূরক বলা হয় বা ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। এটা তার ঘূর্ণন তলের এটা কেন্দ্র। কণাটা এই বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করছে। আমরা যদি এই বিন্দুতে যদি আমরা একটা অভিলম্ব অক্ষ কল্পনা করি, তাহলে তাকে বলবো আমরা ঘূর্ণন অক্ষ। যদি আমরা কোনো অভিলম্ব রেখা কল্পনা করি এই ঘূর্ণন তলের সঙ্গে, যেটা এই কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাকে আমরা বলবো ঘূর্ণন অক্ষ। দেখো, ঘূর্ণন অক্ষ আমরা এখানে ড্র করছি। এটা ব্যাসার্ধ। এই যে অক্ষটা, এই অক্ষটাকে বলছি আমরা ঘূর্ণন অক্ষ। এই অক্ষটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। এখন দেখুন, এই কণা যখন আবর্তন করছে, এই আবর্তনের ক্ষেত্রে কণাটা প্রথমে ও বিন্দুতে আছে, ও বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণন করছে। আছে কোথায়? এই বিন্দুতে। এ বিন্দু থেকে কণাটা ধরো আসছে কোথায়? বি বিন্দুতে। এ বিন্দু থেকে কণাটা আসছে বি বিন্দুতে। কতটা কোণ উৎপন্ন করেছে? না, যে পরিমাণে কোণ উৎপন্ন করেছে সেই কোণের মান হচ্ছে থিটা। একটা কণা বৃত্তপথে যখন আবর্তন করছে, তখন ধরো আবর্তনের ক্ষেত্রে এ থেকে বি বিন্দুতে এসে কত একটা নির্দিষ্ট সময়ে কত কোণ উৎপন্ন করেছে? থিটা পরিমাণে কোণ উৎপন্ন করেছে। এই যে থিটা, এই থিটাটাকেই বলা হয় কৌণিক সরণ। এই থিটাকে আমরা বলি কৌণিক সরণ। এই কৌণিক সরণকে আমরা থিটা চিহ্ন দিয়ে প্রকাশ করি। কৌণিক সরণকে আমরা এখানে থিটা দিয়ে প্রকাশ করছি। এর একক কি? না, তোমরা জানো এর একক হচ্ছে রেডিয়ান। বৃত্তীয় গতির ক্ষেত্রে এর একক হচ্ছে রেডিয়ান। এর মাত্রা, এর কোনো মাত্রা নেই। এর মাত্রা নেই, মাত্রাহীন একটা ভৌত রাশি। এখান থেকে এই কোণটাকে পরিমাপ করব কিভাবে? এই কোণটা পরিমাপ করব কিভাবে? এটা পরিমাপ করার জন্য দেখো, এক্ষেত্রে এই থিটাটাকে নির্ণয় করতে হলে এই থিটার মান যদি খুব কম হয়, যে সময় আবর্তন করছে এই সময়টা যদি কম হয়, তাহলে থিটা কম হবে। এখান থেকে এ থেকে বি তে এসছে ধরো টি সময়। এই সময়টা যদি টি থেকে কম হয়, টি অপেক্ষা কম হয়, তাহলে এর মান কি হবে? কমবে। তাহলে এখান থেকে এই যে এবি, এবি কি? এবি হচ্ছে বৃত্তচাপ। এবি হলো বৃত্তচাপ। তাহলে যদি সময়টা কম হয়, তাহলে এই বৃত্তচাপের মানটা, এই বৃত্তচাপটাও ছোট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই কোণটাও ছোট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই কোণটাও ছোট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো, এই থিটা যদি ক্ষুদ্র হয়, থিটা ক্ষুদ্র হলে এই এবি বৃত্তচাপটাকে আমরা প্রায় সরলরেখা ধরব। এবি বৃত্তচাপ প্রায় সরল রেখা। তাহলে এটা যদি প্রায় সরল রেখা হয়, তাহলে এখান থেকে আমি ছবিটাকে এইভাবে আঁকছি, তাহলে এরকম একটা আমরা ত্রিভুজ আকারে পাবো।
এক্ষেত্রে এটা ও, এ, এটা বি, কতটা কোণ সৃষ্টি করেছে? থিটা কোণ সৃষ্টি করেছে। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা নির্ণয় করব। ট্যান থিটা ইকুয়ালস টু এ বি বাই ও এ। এখান থেকে কি নির্ণয় করলাম? ট্যান থিটা ইকুয়ালস টু এ বি বাই ও এ। দেখো তোমরা জানো যে থিটা খুব ক্ষুদ্র হয়, থিটা খুব ক্ষুদ্র হলে ট্যান থিটা নিয়ার ইকুয়ালস টু থিটা। থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে ট্যান থিটার মানটাকে ট্যান থিটা না লিখে আমরা কি লিখি? থিটা লিখি। তাহলে এক্ষেত্রেও থিটা ইকুয়ালস টু এ বি বাই ও এ। এখানে এ বিটা কি না, এখানে এ বিটা হচ্ছে বৃত্তচাপ। এখানে এ বিটা হলো বৃত্তচাপ। এবং ওই ওইটা কি না, ওইটা হলো ব্যাসার্ধ, ওইটা হলো ব্যাসার্ধ। তাহলে এখানে এবি বৃত্তচাপ আর ওইটা হলো ব্যাসার্ধ। তাহলে থিটাটা কি? কৌণিক সরণ। তাহলে থিটা কৌণিক সরণ সমান আমরা বলতে পারি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, যেটা আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। থিটা সমান কৌণিক সরণ, থিটা সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এখন দেখো আমি এটাগুলো মুছে দিলাম। দেখো এখানে যে কোণটা আবর্তন করছে এই বিন্দুতে তার অভিমুখটা কোন দিকে? স্পর্শক বরাবর। এটা বি বিন্দুতে অভিমুখ কি? স্পর্শক বরাবর। তাহলে কোণটা এ থেকে বি তে এসছে, মানে এখানেও এ থেকে বি তে এসছে। এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কি বলবো? অতিক্রান্ত দূরত্ব। এই দূরত্বটাকে বলবো অতিক্রান্ত দূরত্ব। এই দূরত্বটাকে আমরা সরণ বলবো না। সরণ বলতে পারি কিন্তু অরিজিনালি সরণ নয়। কেন? দেখো অভিমুখ চেঞ্জ হচ্ছে, সময় কমে গেলে ধরো এখান থেকে এখানে এসছে, এখানে তুমি স্পর্শক পাও, তাহলে প্রতিটা মুহূর্তে এর অভিমুখ পরিবর্তন হচ্ছে। আর সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তাই তার অভিমুখ পরিবর্তন হয় না, অভিমুখ নির্দিষ্ট থাকে। তাই আমরা এই দূরত্বটাকে সরণ বা রৈখিক সরণ বলতে পারি না, অতিক্রান্ত দূরত্ব বলি। তবুও আমরা সরণ ধরেই ক্যালকুলেশন করছি। এখন আমরা কৌণিক সরণ এবং রৈখিক সরণের সম্পর্ক নিই। কৌণিক সরণ ও রৈখিক সরণ এর সম্পর্ক। দেখো কোণটা যখন বৃত্তপথে আবর্তন করছে, এভাবে বৃত্তপথে আবর্তন করছে, এটা ও বিন্দু, এটা এ, এখান থেকে এটা হচ্ছে বি। এই যে কোণটা, এই কোণটা কত না, এই কোণটা হচ্ছে থিটা। এখানে এটাকে আর ধরছি, যেখানে ও এ ইকুয়ালস টু আর সমান হচ্ছে এটা ব্যাসার্ধ, এ বি সমান বৃত্তচাপ যাকে আমরা এস ধরছি, আর থিটা হলো এ ও বি কোণ, যেটা হলো কৌণিক সরণ, এই থিটাটা নির্ণয় করবো কিভাবে? ট্যান থিটা, দরকার নেই, ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে থিটা সমান তাহলে কি না, থিটা সমান হচ্ছে আমরা জানি বৃত্তচাপ, এই যে এখানে প্রমাণ করেছি, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে এখানে বৃত্তচাপটা কত না, বৃত্তচাপটা এস, ব্যাসার্ধ হলো আর, এটা থিটা। তাহলে এখান থেকে এস ইকুয়ালস টু আর থিটা, তাহলে এসটা কি? যদি রৈখিক সরণ ধরি, তাহলে রৈখিক সরণ ইকুয়ালস টু কৌণিক সরণ ইনটু ব্যাসার্ধ। রৈখিক সরণ সমান কৌণিক সরণ ইনটু ব্যাসার্ধ। তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো? ঠিক আছে। এখন আমরা পরের টপিকে যাচ্ছি। পরের টপিক হচ্ছে মেরু ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর। মেরু ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর।
কতগুলা ভেক্টর সরণ, ত্বরণ, বেগ, ভরবেগ, সরণ, ত্বরণ, বেগ, ভরবেগ, এগুলো কি হয়? এগুলো সবই সরলরৈখিক গতির ক্ষেত্রে, এগুলো সবই সরলরৈখিক গতির ক্ষেত্রে। একটা কণা যদি সরলরেখা বরাবর গতিশীল হয়, ধরো এখান থেকে এ থেকে বি তে এসছে, এ থেকে বি তে এসছে কত দূরত্ব এসছে? এস দূরত্ব। এ থেকে বি তে এসছে কত দূরত্ব এসছে? এস দূরত্ব। কত সময় এসছে? টি সময়। এটা যেহেতু একটা নির্দিষ্ট অভিমুখে, তাই এক্ষেত্রে সরণ এস, এক্ষেত্রে সময় টি। তাহলে এখানে বেগ কত? না, বেগ হলো সরণ বাই সময় মান হচ্ছে এস বাই টি। সরণ বাই সময় মান হচ্ছে এস বাই টি। আমি এটা বোঝাতে চাই না, আমি বোঝাতে চাইছি যে এরা সবসময় একটা নির্দিষ্ট গতির ক্ষেত্রে, নির্দিষ্ট অভিমুখে গতিশীল হয়। এরা একটা সরলরৈখিক গতির ক্ষেত্রে, যার ক্ষেত্রে একটা প্রাথমিক অবস্থান থাকবে, প্রাথমিক বিন্দু থাকবে, যাকে আমরা আদি বিন্দু মেরু বলছি, মেরু বা পোল বলছি। এই প্রাথমিক বিন্দুটাকে বা আদি বিন্দুকে আমরা কি বলছি? মেরু বা পোল। এরা সবসময় একটা নির্দিষ্ট অভিমুখে গতিশীল, এরা সরলরৈখিক গতির ক্ষেত্রে। আর এদের যে প্রাথমিক বিন্দুটা তাকে বলছে আদি বিন্দু, মেরু বা পোল। এরকম ক্ষেত্রে প্রত্যেকের আগে আমরা রৈখিক যোগ করে দিতে পারি। প্রত্যেকের আগে আমরা কি যোগ করতে পারি? রৈখিক। তাহলে প্রত্যেকের আগে যদি রৈখিক যোগ করি, রৈখিক সরণ, রৈখিক ত্বরণ, রৈখিক বেগ, রৈখিক ভরবেগ, এরকম প্রত্যেকটা ভেক্টরকে, এদের প্রত্যেককে আমরা বলি একসঙ্গে মেরু ভেক্টর, মেরু ভেক্টর বা পোলার ভেক্টর। এই ভেক্টরগুলিকে সবগুলিকে একসঙ্গে আমরা বলি কি? মেরু ভেক্টর বা পোলার ভেক্টর, যার প্রাথমিক বিন্দুটাকে বলছি মেরু বা পোল। কিন্তু এই যে ভেক্টরগুলো বলছি, এই ভেক্টরগুলোর আবার কৌণিক মান হয়। কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, কৌণিক ভরবেগ। আমরা কৌণিক সরণটা পড়েছিলাম। দেখো, কৌণিক সরণের ক্ষেত্রে এখানে যেটা গতিশীল, এই যে বস্তুটা বৃত্তপথে গতিশীল, তাহলে এখানে এ তে বি তে এসছে, এ থেকে বি তে, আবার সি তে এসছে। তাহলে এই যে কোণটা উৎপন্ন করছে, এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটাও থিটা। কিন্তু এই থিটা কোণটার অভিমুখ কি? এই থিটা কোণটার অভিমুখ কি? না, দেখো এখানে থিটা যে অভিমুখটা, এটা সবসময়, এই যে পেনটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, তাহলে দেখো কোণটা সবসময় এই পেনের চারিদিকে আছে, এই অক্ষকে কেন্দ্র করে আছে। কৌণিক সরণ, এটা যদি ঘূর্ণন অক্ষ হয়, কৌণিক সরণ সবসময় এই অক্ষকে কেন্দ্র করে থাকে। তাহলে একই রকম কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, বেগ, ভরবেগ যাই থাক, তারা কি করবে? এই কেন্দ্র দিয়ে যে অঙ্কিত ঘূর্ণন অক্ষ আছে, সেই ঘূর্ণন অক্ষের চারিদিকেই হবে, ঘূর্ণন অক্ষের বাইরে হবে না। এই যে অক্ষকেন্দ্রিক যে এই ভেক্টরগুলা, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, ভরবেগ, এরা হচ্ছে অক্ষকেন্দ্রিক ভেক্টর, যারা অক্ষকে কেন্দ্র করে আবর্তন করে। এরকম যে ভেক্টরগুলা, তাদেরকে আমরা বলছি অক্ষীয় ভেক্টর। এরকম সমস্ত ভেক্টরকে আমরা বলছি কি? অক্ষীয় ভেক্টর। তাহলে অক্ষীয় ভেক্টর হচ্ছে অক্ষকেন্দ্রিক একটা ভেক্টর। যত রৈখিক নাম থাকবে সব পোলার ভেক্টর, আর যত কৌণিক মান থাকবে, কৌণিক নাম থাকবে, তাদেরকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর। এই অক্ষীয় ভেক্টরের অভিমুখ নির্ণয় করতে হয়। অক্ষীয় ভেক্টরের অভিমুখ, অক্ষীয় ভেক্টরের অভিমুখ। এটার জন্য আমাদের কি করতে হবে? একটা অক্ষ নিতে হবে, দিয়ে এখানে একটা ঘূর্ণন হবে। ধরো এখানে একটা ঘূর্ণন হচ্ছে, ঘূর্ণনটা এইদিকে হচ্ছে, তীর চিহ্ন এখানে দিলাম। এটা হচ্ছে ঘূর্ণনের অভিমুখ, ঘূর্ণনের অভিমুখ। এখানে আগে লিখে দিচ্ছি, স্ক্রু এর অগ্রগতি,
স্ক্রু এর অগ্রগতি, আর স্ক্রু এর অগ্রগতি হচ্ছে অক্ষীয় ভেক্টরের অভিমুখ। স্ক্রু এর অগ্রগতি হচ্ছে অক্ষীয় ভেক্টরের অভিমুখ। আমাদের এটা ব্যাখ্যা করতে হবে। আমরা স্ক্রু জানি, ডান পাকের স্ক্রু, ডান দিক থেকে যদি একটা স্ক্রুকে আমরা ঘোরাই, এভাবে যদি একটা স্ক্রুকে ঘোরাই, স্ক্রুটা অগ্রগতি কোন দিকে হচ্ছে? উপরের দিকে। আমরা একটা স্ক্রু ঘোরাবো, বাড়িতে যে স্ক্রু দেখি, সেই স্ক্রুকে যদি আমরা ডান পাকের স্ক্রু ধরি, মানে ডান পাক দিয়ে ডান দিক দিয়ে ঘোরাই, তাহলে স্ক্রুটার অগ্রগতি কোন দিকে হচ্ছে? উপরের দিকে। ডান পাকের স্ক্রু মানে ক্লকওয়াইজ ঘুরবে আর কি, ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরবে। তাহলে ঘড়ির কাঁটার অভিমুখে যদি এর ঘূর্ণন হয়, তাহলে স্ক্রুটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। এখানে দেখো, এখানে যে আমি ঘূর্ণন করাচ্ছি, ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে? এইদিকে। এটা ঘূর্ণনের অভিমুখ। আর স্ক্রু এর অগ্রগতি কোন দিকে হচ্ছে? আর স্ক্রু এর অগ্রগতি হচ্ছে উপরের দিকে। তাহলে যদি একটা ডান পাকের স্ক্রু ঘোরানো হয়, ডান পাকের স্ক্রু এর ঘূর্ণনের অভিমুখ যদি এইভাবে হয়, মানে ক্লকওয়াইজ যদি ঘূর্ণন হয়, তখন স্ক্রুটার অগ্রগতি যেদিকে হচ্ছে, মানে উপরের দিকে, সেই দিকটা হচ্ছে অক্ষীয় ভেক্টরের অভিমুখ। একটা স্ক্রুকে, একটা ডান পাকের স্ক্রুকে যদি আমরা ঘোরাই, স্ক্রু এর ঘূর্ণনের অভিমুখ যদি ক্লকওয়াইজ হয়, তখন স্ক্রুটার অগ্রগতি যেদিকে হচ্ছে, সেই দিকটা হচ্ছে অক্ষীয় ভেক্টরের অভিমুখ। একটি ডান পাকের স্ক্রুকে আমরা ঘোরালে স্ক্রু এর ঘূর্ণন যদি এদিকে হয়, স্ক্রু এর অগ্রগতির অভিমুখটা হবে অক্ষীয় ভেক্টরের অভিমুখ। পড়বে করে। এবার দেখো কৌণিক বেগ পড়ব। আমরা কৌণিক সরণ পড়েছি, কৌণিক সরণ পড়েছি, এবার আমরা পড়ব কৌণিক বেগ। কৌণিক বেগ। দেখো কৌণিক বেগ, আমরা বেগ সমান কি জানি? না, বেগ সমান জানি সরণ বাই সময়। তাহলে যেহেতু এখানে কৌণিক বেগ পড়ছি, কৌণিক বেগ, তাই এখানে সরণটাও কি হবে? কৌণিক সরণ। কৌণিক সরণ বাই সময় হচ্ছে কৌণিক বেগ। সময়ের সাপেক্ষে কৌণিক সরণের যে পরিবর্তনের হার, সেই পরিবর্তনের হারকে বলি আমরা কৌণিক বেগ। কৌণিক বেগকে আমরা ওমেগা চিহ্ন দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে ওমেগা চিহ্ন সমান থিটা বাই টি। কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। কৌণিক বেগ ওমেগা সমান থিটা বাই টি। এর একক লিখুন। এর একক কি? থিটা এর একক বাই টি এর একক। থিটা এর একক বাই টি এর একক। থিটা এর একক কি? রেডিয়ান। টি হচ্ছে সময়, সময়ের একক কত? না, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে কৌণিক বেগ ওমেগা এর একক। যদি এর মাত্রা নির্ণয় করো, মাত্রা কি করবে? না, ওমেগা এর মাত্রা এটা সমান থিটা এর মাত্রা বাই টি এর মাত্রা। ওমেগা এর মাত্রা সমান থিটা এর মাত্রা বাই টি এর মাত্রা। থিটার কোনো মাত্রা নাই, যাকে আমরা 1 দিয়ে প্রকাশ করছি, আমরা আগে পড়েছি। সময় হচ্ছে টি, তাহলে এর মাত্রা কি হবে? না, টি টু দি পাওয়ার -1। এর মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার -1। ঠিক আছে? তো এখান থেকে আমরা তাৎক্ষণিক কৌণিক বেগ করব। তাৎক্ষণিক কৌণিক বেগ এখান থেকে ব্যাখ্যা করছি। দেখো, এই যে বৃত্তীয় গতি, একটা কণা যখন বৃত্তপথে আবর্তন করছে, তার ক্ষেত্রে এই যে এখান থেকে ধরো এই জায়গায় এসছে, এ থেকে বি তে এসছে, এই এ থেকে বি তে এসে কত সময় এসছে? টি সময়। কত কৌণিক সরণ হয়েছে? থিটা। তাহলে টি এর মান যদি ক্ষুদ্র হয়, এই টি এর মান যদি ক্ষুদ্র হয়, তাহলে কৌণিক সরণও কি হবে? ক্ষুদ্র হবে। হঠাৎ যদি আমরা ক্যালকুলেশন করি কোনো নির্দিষ্ট সময়ের অবকাশে, যদি কোনো কণার কৌণিক বেগ নির্ণয় করি হঠাৎ কোনো সময়, তখন তাকে বলি আমরা তাৎক্ষণিক কৌণিক বেগ। সেই তাৎক্ষণিক কৌণিক বেগ এখন আমরা নির্ণয় করছি। তাৎক্ষণিক কৌণিক বেগ। তাহলে এই সময় যদি ক্ষুদ্র হয়, তাহলে কৌণিক সরণটাও ক্ষুদ্র হবে। অতি ক্ষুদ্র সময় কি? অতি ক্ষুদ্র সময়, যাকে আমরা বলছি ডেল্টা টি। অতি ক্ষুদ্র সময়কে আমরা বলছি ডেল্টা টি। ওই সময়ে অতি ক্ষুদ্র সরণ ধরে নিলাম ডেল্টা থিটা।
ওই সময়ে অতি ক্ষুদ্র সরণ কত ধরলাম, ডেল্টা থিটা। অতি ক্ষুদ্র সময়, অতি ক্ষুদ্র সময় মানে সময়টা অনেক ছোট, কিন্তু সেটা জিরো নয়, সেটা প্রায় জিরো, সেটা প্রায় জিরো, জিরোর কাছাকাছি, জিরোর কাছাকাছি কিন্তু জিরো নয়। এগুলাকে তোমরা গণিতের ভাষায় লিমিট দিয়ে প্রকাশ করতে পারো। লিমিটে একটা কথা আছে, টেন্ডস টু জিরো, টেন্ডস টু জিরো, টেন্ডস টু জিরো মানে হচ্ছে প্রায় শূন্য। কার মান, ডেল্টা টি এর মান প্রায় শূন্য, একে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করছি, ডেল্টা টি টেন্ডস টু জিরো। এটাকে গণিতে নিয়ে যাচ্ছি, দেখো একেবারে সীমা লিমিট দিয়ে প্রকাশ করছি। তাহলে তাৎক্ষণিক কৌণিক বেগ, তাৎক্ষণিক কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু, প্রথমে লিমিট লিখবে, ডেল্টা টি টেন্ডস টু জিরো লিখবে, লিমিটের নিচে ডেল্টা টি তীর চিহ্ন দিয়ে শূন্য, সমান ইন্টু ডেল্টা থিটা বাই ডেল্টা টি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এটার মানে কি বোঝাচ্ছে, আমরা যে এতক্ষণ ধরে কথাগুলো বললাম সেই কথাগুলোকে আমরা কি করলাম, এই ম্যাথের ভাষায় লিখে দিলাম। এটা কথার অর্থ যে ডেল্টা টি অতি ক্ষুদ্র সময়ে কৌণিক সরণ অতি ক্ষুদ্র, যেটা হচ্ছে ডেল্টা থিটা, তখন আমরা যে কৌণিক বেগটা পাবো সেই কৌণিক বেগটা হলো ওমেগা, যাকে আমরা বলছি তাৎক্ষণিক কৌণিক বেগ। এই ক্ষুদ্র কৌণিক সরণকে আমরা প্রকাশ করব ডি থিটা দিয়ে, আর ক্ষুদ্র সময়কে প্রকাশ করব ডিটি দিয়ে। ক্ষুদ্র সময়কে প্রকাশ করলাম ডিটি দিয়ে, আর ক্ষুদ্র কৌণিক সরণটাকে প্রকাশ করলাম ডি থিটা দিয়ে। তাহলে এক্ষেত্রে কৌণিক বেগ ওমেগা সমান কি পেলাম, ডি থিটা বাই ডিটি। কৌণিক বেগ ওমেগা সমান ডি থিটা বাই ডিটি। তাহলে তাৎক্ষণিক কৌণিক বেগ কাকে বলে না, অতি ক্ষুদ্র সময়ে কোনো কণার কৌণিক বেগ যদি অতি ক্ষুদ্র হয় তখন তার যে কৌণিক সরণ, কৌণিক বেগ, তখন মানে সেই কৌণিক বেগটাকে বলছি আমরা তাৎক্ষণিক কৌণিক বেগ। তাৎক্ষণিক কৌণিক বেগ ওমেগা সমান ডি থিটা বাই ডিটি। এরপর এখানে পরের কোশ্চেনে যাচ্ছি, এটা বুঝবে, তোমাদের এই অংশটাই বেশি প্রয়োজন, এটা মনে রাখতে হবে, এর দিয়ে অঙ্ক করতে হবে এবং অনেক জায়গায় আমরা প্রয়োগ করব। এবার রৈখিক বেগ এবং কৌণিক বেগের সম্পর্ক, রৈখিক বেগ ও কৌণিক বেগের সম্পর্ক, রৈখিক বেগ এবং কৌণিক বেগের সম্পর্ক প্রতিষ্ঠা করছি। তাহলে যখন একটা কণা যখন বৃত্তপথে আবর্তন করছে, এক্ষেত্রে এ থেকে কোথায় এসছে না, এ থেকে বি তে এসছে, এ থেকে বি তে এসছে, কত কোণ সৃষ্টি করেছে, থিটা। এর বৃত্তচাপ কত না, বৃত্তচাপ এস। এর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর। তাহলে ও এ যেটা হলো ব্যাসার্ধ, একে আমরা বলছি আর, এ বি বৃত্তচাপ, যাকে আমরা বলছি বৃত্তচাপ, যাকে আমরা বলছি এস। আমরা আগে একটা প্রমাণ করেছি এস ইকুয়ালস টু আর থিটা, আমরা আজকেই প্রমাণ করেছি এস ইকুয়ালস টু আর থিটা। এখান থেকে দেখো তাহলে রৈখিক বেগ ভি ইকুয়ালস টু, রৈখিক বেগ ভি ইকুয়ালস টু, তাহলে রৈখিক সরণ বাই সময়, রৈখিক সরণ বাই সময়। রৈখিক সরণটা কি, এস, সময়টা কত, টি। আমরা এস ইকুয়ালস টু আর থিটা জানি, এটাকে বসিয়ে দিচ্ছি, তাহলে আর থিটা বাই টি। থিটা বাই টি মানে কি, থিটা বাই টি না, থিটা বাই টি মানে হচ্ছে ওমেগা, তাহলে এখান থেকে সমান হচ্ছে আর ইন্টু ওমেগা। তাহলে ভি সমান আর ইন্টু ওমেগা, বা একে ওমেগা আরও বলতে পারি, ওমেগা আরও বলতে পারি। ভি সমান আর ইন্টু ওমেগা বা ওমেগা ইন্টু আর। এখানে ওমেগাটা হলো কৌণিক বেগ, আর হলো ব্যাসার্ধ।
ওমেগা হলো কৌণিক বেগ আর আর হলো ব্যাসার্ধ। তাহলে রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইনটু ব্যাসার্ধ, বৃত্তপথের ব্যাসার্ধ। রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইনটু বৃত্তপথের ব্যাসার্ধ। বুঝতে পারলে? তাহলে এটা আমরা কার কার সম্পর্ক পেলাম? রৈখিক বেগ এবং কৌণিক বেগের সম্পর্ক পেলাম। এইটা পর্যন্ত পড়া হলো। এর পরের ভিডিওতে পরে পড়া থাকবে। এটা মন দিয়ে পড়ো, দেখো।